আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি অনলাইন ক্লাসে। আমি উম্মে নাহার সাউদা চৌধুরী, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, শাহ নেয়ামতুল্লাহ কলেজ, চাঁপাইনবাবগঞ্জ। স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আবারও চলে এসেছি তোমাদের সাথে কিছুটা সময় পড়াশোনার মধ্য দিয়ে কাটাবো এই আশা রেখে। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে আমার সাথে তোমরা যারা থাকছো তারা হচ্ছে এইচএসসি ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীবৃন্দ, যাদের সাথে আমি আজকে ক্লাস নিব ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ে দ্বিতীয় পত্র ব্যবস্থাপনা। তাহলে আসো এবার আমরা দেখি আজকে আমাদের আলোচ্য সূচিতে কি আছে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যোগাযোগ কি এবং যোগাযোগের প্রকারভেদ। তাহলে আজকে আমরা পড়ব যে যোগাযোগ কি এবং যোগাযোগের প্রকারভেদ। তাহলে আমরা দেখি যে যোগাযোগটা আসলে কি। আমরা এই যে ব্যবস্থাপনার কার্যাবলী সমূহ পড়েছিলাম তার মধ্যে কিন্তু আমরা যোগাযোগও পেয়েছি, তাই না? তাহলে এই যে ব্যবস্থাপকীয় কার্যসমূহ আছে তার মধ্যে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যোগাযোগের জায়গাটা। অর্থাৎ যোগাযোগ হচ্ছে ব্যবস্থাপকীয় কার্যসমূহের মধ্যে কি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ একটি কাজ। ব্যবস্থাপক যাই করুক না কেন, অর্থাৎ ব্যবস্থাপকেরা যা কিছুই করেন তার সব কিছুর মধ্যেই কি যোগাযোগ জড়িত। অর্থাৎ তারা এই যে একজন ব্যবস্থাপক ব্যবস্থাপকীয় কাজগুলো সম্পাদন করছে তারা কিন্তু এই যোগাযোগের মধ্য দিয়েই এই কাজগুলো সম্পাদন করছে। তাহলে আমরা যদি সাধারণভাবে বলি যে এই যোগাযোগটা কি, আসলে সাধারণ অর্থে যোগাযোগ হলো তথ্যের বা ধারণার কি আদান প্রদান। এই যে তথ্যের আদান প্রদান, এই আদান প্রদানটা কি হয় দুই বা ততোধিক পক্ষের মধ্যে সংগঠিত হয়। তাহলে আমরা এখানে কি পেলাম? আমরা সাধারণ অর্থে যদি বলি যোগাযোগ কি, সেখানে আমরা পাচ্ছি যে এখানে তথ্য থাকছে বা ধারণা থাকছে। এই যে তথ্য বা ধারণা, এই ধারণার বিনিময় বা এই আদান প্রদানটাই হচ্ছে কি যোগাযোগ। এবং এই যোগাযোগটা তাহলে কার মধ্যে হচ্ছে? দুই বা ততোধিক পক্ষের মধ্যে। সেটা ব্যক্তি প্রতিষ্ঠান উভয় হতে পারে। এবার আমরা যদি আরেকটু ব্যাপক দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে আমরা বলবো যে আমরা তো জানলাম যে এই যোগাযোগটা কি থাকছে, পক্ষ থাকছে। কয়টা? দুই বা ততোধিক পক্ষ থাকছে। তাহলে এবং যোগাযোগটা কিন্তু একটি কি প্রক্রিয়া। তাহলে যোগাযোগ হলো একটি প্রক্রিয়া যেখানে কি হচ্ছে এই যোগাযোগের মাধ্যমে এই যে যোগাযোগ করছি আমরা বিভিন্ন পক্ষের মধ্যে, এই পক্ষসমূহের মধ্যে
তথ্য, ভাব, ধারণা, তোমার মতামত, বিভিন্ন সংবাদ, এই জিনিসগুলো কি হয়, আদান প্রদান হয়। অর্থাৎ তথ্য, ভাব, ধারণা, মতামত, সংবাদ, এই বিষয়গুলো আদান প্রদান হয়, এটাই হচ্ছে যোগাযোগ। আর এই যোগাযোগকে আমরা, যোগাযোগটা পূর্ণাঙ্গ কি না, এই কখন বলবো যে একটি যোগাযোগ ব্যবস্থা, আমি যোগাযোগ কার্য সম্পাদন করেছি, এই যোগাযোগ কাজটা আমার পূর্ণাঙ্গ হয়েছে কি না। আমরা যে কাজই করি না কেন ব্যবস্থাপনার ক্ষেত্রে, যদি আমরা কাজটাকে পূর্ণাঙ্গভাবে সম্পাদন করতে না পারি, তাহলে কিন্তু আমরা কি লক্ষ্যে পৌঁছাতে পারবো না। তাহলে যোগাযোগের ক্ষেত্রেও তাই, আমাদের যোগাযোগটা অবশ্যই পূর্ণাঙ্গ হতে হবে। তাহলে তিনি যে সংবাদটা প্রেরণ করেছেন, কার কাছে করেছেন? একজন প্রাপক, একজন প্রেরক আর একজনের কাছে একটি সংবাদ প্রেরণ করেছেন। তাহলে যিনি প্রেরণ করেছেন তিনি হচ্ছে প্রেরক, আর যার কাছে গেছে, যেটাকে রিসিভ করছে, তিনি হচ্ছেন প্রাপক। তাহলে প্রেরক একটি তথ্য কার কাছে প্রেরণ করেছে? প্রাপকের কাছে। প্রাপক তার এই প্রেরিত যে তথ্যটা আছে, প্রেরিত তথ্যটা যেটা প্রাপক পেল, সেটা যখন প্রাপকের কাছে বোধগম্য হবে, কি বোধগম্য হবে? যে আসলে প্রাপক কি চায়, সে কি মেসেজ তার কাছে পাঠিয়েছে, তার অভিপ্রায়টা কি, তার লক্ষ্যটা কি। তাহলে এই তার লক্ষ্য অনুযায়ী সে যে একটি তথ্য তার কাছে প্রেরণ করেছে, সে যদি এটাকে বোধগম্য হয়, তবেই এটা হবে। অর্থাৎ সে বুঝতে পারে এবং পুনরায় তার সাথে আবার মত বিনিময় করবে, অর্থাৎ তাকে আবার প্রতি উত্তর দিবে। এটাই হচ্ছে, তখনই আমরা বুঝবো কি, যে যোগাযোগটা একটি পূর্ণাঙ্গ যোগাযোগ সংগঠিত হয়েছে। তাহলে এই যে আমরা কি পেলাম, একটি পক্ষ, আমরা বলেছি যে দুই বা ততোধিক পক্ষ। তাহলে একটি পক্ষ আরেকটি পক্ষের কাছে তথ্য প্রেরণ করছে। তাহলে যিনি প্রেরণ করছে সেই পক্ষটা হচ্ছে প্রেরক, আর যিনি পাচ্ছেন তিনি হচ্ছেন প্রাপক। তাহলে প্রাপক প্রেরকের তথ্য পাওয়ার পর যদি তার অভিপ্রায় সে বোধগম্য করতে পারে, সে বুঝতে পারে, তবেই কি আমরা বলবো পূর্ণাঙ্গ যোগাযোগ হয়েছে। তো এই যে আমরা বিভিন্ন পক্ষগুলো পেলাম, তো এখান থেকে আমরা বলতে পারি একটি কথা, গুরুত্বপূর্ণ একটি কথা, সেটা হচ্ছে যে আসলে যোগাযোগের কিছু উপাদান লক্ষ্য করা যায়। অর্থাৎ এই যে প্রেরক, প্রাপক, তারপর আমি তাকে একটি তথ্য দিচ্ছি, অর্থাৎ একটি সংবাদ দিচ্ছি, সে পাচ্ছে, সে আবার প্রতি উত্তর দিচ্ছে। হ্যাঁ, আবার আমি যখন তার কাছে তথ্যটা প্রেরণ করছি, আমি কোনো একটা মাধ্যম ব্যবহার করে আমি তথ্যটা প্রেরণ করছি। এই যে এই বিষয়গুলোই আসলে হচ্ছে যোগাযোগের কি মূল উপাদান, অর্থাৎ এগুলোকে আমরা বলতে পারি উপাদান। তাহলে আমরা আরেকটু স্পষ্ট করি যে যোগাযোগের এই মূল উপাদানগুলো আমরা কি কি বলতে পারি। তাহলে এই মূল উপাদানগুলো হলো, তাহলে আমরা প্রথমে পেয়েছি প্রেরক, তারপরে কি পেয়েছি, প্রেরক কি প্রেরণ করেছে? সংবাদ প্রেরণ করেছে। কিভাবে করেছে? কোনো একটি মাধ্যম সে ব্যবহার করেছে, বা সে একটি চ্যানেল ব্যবহারের মাধ্যমে কার কাছে সংবাদ প্রেরণ করেছে? প্রাপকের কাছে। তাহলে আমরা আরেকটি উপাদান পেলাম,
প্রাপক, এবং প্রাপক পাওয়ার পর সে প্রত্যুত্তর দিচ্ছে। তাহলে এই জায়গাটা হচ্ছে ফলাবর্তন। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই যে পক্ষ আছে, তারপর সংবাদ প্রেরণ করছি, এর মাধ্যম আছে, সব মিলিয়ে আমরা এখান থেকে বেশ কিছু বিষয় পেলাম, যেগুলো হচ্ছে কি যোগাযোগের মূল উপাদান। তাহলে উপাদানগুলো কি কি হচ্ছে? প্রেরক সংবাদ প্রেরণ করছে, তাহলে সংবাদ কোনো কিছুর মাধ্যমে প্রেরণ করছে, অর্থাৎ কি চ্যানেল। তারপর হচ্ছে কার কাছে করছে? সে প্রাপকের কাছে করছে। তাহলে প্রাপক, এবং প্রাপক কি করছে? প্রেরকের কাছে আবার প্রত্যুত্তর প্রদান করছে। তাহলে এটাই হচ্ছে প্রত্যুত্তরটাই হচ্ছে ফলাবর্তন। তাহলে এখান থেকে যদি আমরা আরেকটু এর সাথে একটু অ্যাড করি, তাহলে আমরা আরেকটু স্পষ্ট হব। তাহলে এই যে যোগাযোগ প্রক্রিয়াটা কোথা থেকে সূচনা ঘটছে, অর্থাৎ এর সূচনা ঘটছে যে প্রেরকের তথ্য প্রেরণের মধ্য দিয়েই কিন্তু কি হচ্ছে? যোগাযোগ প্রক্রিয়াটার সূত্রপাত ঘটছে, অর্থাৎ সূচনা ঘটছে। তারপর কি হচ্ছে? প্রাপক প্রেরকের কাছে প্রতি উত্তর দিচ্ছে। এই যে প্রতি উত্তর দিচ্ছে, এই প্রতি উত্তর প্রদানের মাধ্যমে কি হচ্ছে? যোগাযোগ প্রক্রিয়াটা শেষ হচ্ছে, অর্থাৎ সে তথ্য পেল, তথ্য মাফিক মতামত দিল, এখানেই হচ্ছে আমাদের যোগাযোগ প্রক্রিয়াটা শেষ হলো। আর এই যে প্রাপক প্রেরকের কাছ থেকে সংবাদ প্রাপ্ত হচ্ছে এবং প্রতি উত্তর প্রদান করছে, এই জায়গাটাই হচ্ছে ফলাবর্তন। তাহলে আমাদের মোটামুটি ভাবে আমরা বুঝতে পারলাম যে যোগাযোগটা আসলে কি। তাহলে এই যে এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম, এর থেকে যদি আমরা খুব সংক্ষেপে একটু বলি, সংক্ষেপে এবং জিস্টটুকু যদি আমরা বলি, তাহলে কি আসছে যে দুই বা ততোধিক ব্যক্তি অথবা কি হতে পারে কোনো দল বা কোনো পক্ষ, এদের মধ্যে কোনো সংবাদ, তথ্য, ভাব, ইচ্ছা, আকাঙ্ক্ষা, তাদের মনোভাব, এই যে এই বিষয়গুলোর কি বিনিময় হলেই আমরা তাকে বলবো যোগাযোগ। তাহলে ক্লিয়ার যে যোগাযোগটা আসলে কি। এবার আমরা পড়ব যোগাযোগের প্রকারভেদ। যোগাযোগের প্রকারভেদ আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখব। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমরা যোগাযোগের প্রকারভেদটা দেখব। প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে আনুষ্ঠানিকতা ভিত্তিক যোগাযোগ। কি? আনুষ্ঠানিকতা ভিত্তিক যোগাযোগ। এই আনুষ্ঠানিকতা ভিত্তিক যোগাযোগটা হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। একটি হচ্ছে আনুষ্ঠানিক যোগাযোগ এবং একটি হচ্ছে অনানুষ্ঠানিক যোগাযোগ। তাহলে কি হচ্ছে? আনুষ্ঠানিক যোগাযোগ এবং অনানুষ্ঠানিক যোগাযোগ। এই আনুষ্ঠানিক যোগাযোগটা আসলে কি? আনুষ্ঠানিক যোগাযোগ কি যদি আমরা বলি, তাহলে বলবো এই যে প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত যে চ্যানেল আছে, সেই চ্যানেলের মাধ্যমে, আরো বলতে পারি যে অফিসিয়াল যে নিয়মাবলী আছে, যে নিয়মাবলীগুলো একটি প্রতিষ্ঠানের জন্য নির্দিষ্ট, সেই নিয়মাবলী আলোকে যে যোগাযোগ করা হয় সেটাই হচ্ছে আনুষ্ঠানিক যোগাযোগ। এবং এই জায়গাটাতে কিভাবে যোগাযোগ সৃষ্টি হয়, কিভাবে যোগাযোগ কার্যাবলীটা সম্পাদন করা হয়।
পারস্পরিক কথোপকথন, নির্ধারিত যে নীতি আছে সেই নীতি, সেই বিবরণী অনুযায়ী যোগাযোগ, রিপোর্ট, বুলেটিন, এই মাধ্যমগুলোর মাধ্যমে সাধারণত এই আনুষ্ঠানিক যোগাযোগটা সম্পাদন করা হয়। যদি আসি অনানুষ্ঠানিক যোগাযোগ, অনানুষ্ঠানিক যোগাযোগটা কি? আনুষ্ঠানিক যোগাযোগ আমরা একটি আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালন করছি, যোগাযোগ করছি। আর এই অনানুষ্ঠানিক যোগাযোগটা হচ্ছে এই যে প্রতিষ্ঠিত নিয়ম কানুন আছে, এই নিয়ম কানুনের বাইরে, নিয়ম কানুনটাকে ব্যতি রেখেই কি করব আমরা, প্রতিষ্ঠানের অভ্যন্তরে যে বিভিন্ন পক্ষ আছে তাদের মধ্যে যে যোগাযোগ স্থাপন করা হবে সেটাই হচ্ছে অনানুষ্ঠানিক সংগঠন। এটা সাধারণত ক্যান্টিনে বসে, কোনো ফ্লোরে, যে যাতায়াত বা যাতায়াতের পথে, যাতায়াতকালীন সময়ে, বা লিফটে, কিংবা অন্য যে কোনো মানে আলাপ আলোচনারত কোনো পরিবেশেই কিন্তু এই যোগাযোগটা সংগঠিত হতে পারে। তাহলে আমরা এরপরে আসি আমাদের দ্বিতীয় প্রকারভেদে আসি, সেটা হচ্ছে যে কি, সাংগঠনিক পরিবেশ ভিত্তিক যোগাযোগ। এই যোগাযোগটাও আমরা দু রকম দেখতে পাই, সেটা হচ্ছে অভ্যন্তরীণ যোগাযোগ এবং আরেকটি হচ্ছে বাহ্যিক যোগাযোগ। এই অভ্যন্তরীণ এবং বাহ্যিক এই শব্দটা ঠিক আনুষ্ঠানিক যোগাযোগ, অনানুষ্ঠানিক যোগাযোগ, এই যোগাযোগ দুটো মাথায় আসলেই কিন্তু একটু হলেও আন্দাজ করা যায় যে এই আনুষ্ঠানিকতা এবং অনানুষ্ঠানিকতাটা কি। ঠিক সেরকম অভ্যন্তরীণ এবং বাহ্যিক এই শব্দ দুটোও কিন্তু শুনলেই বোঝা যায় যে এর সীমারেখাটা কতটুকু বা এটা কি হতে পারে। তো তাহলে এই অভ্যন্তরীণ যোগাযোগটা কি? অভ্যন্তরীণ যোগাযোগ হচ্ছে যে সংগঠনের ভিতরেই, অর্থাৎ একই সংগঠন কাঠামোতে যে বিভিন্ন পক্ষ থাকছে সেই বিভিন্ন পক্ষের মধ্যে যে তথ্য বা ভাবের আদান প্রদান করা হয় সেটাই হচ্ছে অভ্যন্তরীণ যোগাযোগ। তাহলে এটা কিভাবে হচ্ছে? এটা প্রতিষ্ঠানের ভিতরে, প্রতিষ্ঠানের অভ্যন্তরে যে অবস্থানরত যে কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক আছে, সবার সাথে সবার যে যোগাযোগ হচ্ছে, যে যোগাযোগ সংগঠিত হচ্ছে, সেই যোগাযোগটাকেই আমরা বলবো অভ্যন্তরীণ যোগাযোগ। তাহলে বাহ্যিক যোগাযোগ কি? এই যে অভ্যন্তরে যারা অবস্থান করছে, একটি প্রতিষ্ঠান কিন্তু ভিতরে যারা অবস্থান করছে তাদের মধ্যেই সীমাবদ্ধ নয়। বাইরেও অনেক প্রতিষ্ঠান আছে, ব্যক্তি আছে, যারাও কিন্তু একটি প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত। যেহেতু সম্পর্কিত, অতএব তাদের সাথেও কিন্তু একটি যোগাযোগ হতেই হয়। তাহলে প্রতিষ্ঠানের বাইরে প্রতিষ্ঠান সম্পর্কিত যে ব্যক্তি প্রতিষ্ঠান আছে, সেই ব্যক্তি প্রতিষ্ঠানের সাথে যে যোগাযোগ সংগঠিত হয় সেটাই হচ্ছে বাহ্যিক যোগাযোগ। তাহলে এই প্রতিষ্ঠানগুলো মানে কোনগুলো বা কে, ব্যক্তিগুলো কে? প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ আছে বা প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত এই পক্ষগুলো হচ্ছে যেমন সরকার আছে, দেনাদার আছে, পাওনাদার আছে, গ্রাহক আছে, ব্যাংকার আছে, বীমাকারী আছে। এই যে এই পক্ষগুলো আছে সবাই কিন্তু একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তবে তাদের অবস্থানটা কোথায়? বাইরে, অভ্যন্তরে নয়। তাহলে অভ্যন্তরে যেমন যোগাযোগটা খুব গুরুত্বপূর্ণ, তেমনি বাহ্যিক যোগাযোগটাও কিন্তু
গুরুত্বপূর্ণ। তাহলে আমরা বুঝলাম যে আমাদের অভ্যন্তরীণ যোগাযোগটা কি এবং বাহ্যিক যোগাযোগটা কি, এবং দুটোই কিন্তু সমান গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যেমন তোমার অভ্যন্তরীণ যোগাযোগেরও দরকার আছে, তেমনি কিন্তু তোমার বাহ্যিক যোগাযোগেরও দরকার আছে। তাহলে এবার আসি আমরা আমাদের তৃতীয় স্টেজে, সেটা হচ্ছে যে তথ্য প্রবাহের ভিত্তিতে যোগাযোগ। এখানে আমরা 4 ধরনের যোগাযোগ লক্ষ্য করছি। দেখো, তাহলে একটি হচ্ছে কি নিম্নগামী যোগাযোগ, ঊর্ধ্বগামী যোগাযোগ, সমান্তরাল যোগাযোগ এবং কৈনিক যোগাযোগ। নিম্নগামী যোগাযোগটা কি? আমাদের এই যে তথ্য, বার্তা, এইগুলো যখন সংগঠনের উপর স্তর থেকে বা উপরে যে কর্মরত নির্বাহী আছে তাদের কাছ থেকে কি নিচের স্তরে যারা কাজ করছে, নিচের স্তরের কর্মকর্তা কর্মচারী, এই যে ব্যক্তিবর্গ আছে, তাদের নিকট যখন প্রেরিত হয় তখনই আমরা তাকে বলবো নিম্নগামী যোগাযোগ। তাহলে কি হচ্ছে যে প্রতিষ্ঠানে উচ্চ স্তরের কর্মকর্তা কর্মচারী আছে, নির্বাহী আছে, আবার কে আছে নিচের স্তরে কর্মরত ব্যক্তি আছে। তাহলে এই যে উচ্চ স্তরে যারা অবস্থান করছে এবং নিম্ন স্তরে যারা অবস্থান করছে তাদের মধ্যে যে যোগাযোগটা হচ্ছে, কিন্তু যোগাযোগটা কিভাবে হচ্ছে? উচ্চ স্তর থেকে কি তথ্য প্রেরণ হচ্ছে বা বার্তা প্রেরণ হচ্ছে কোথায়? নিম্ন স্তরে। তাহলে উচ্চ স্তর থেকে নিম্ন স্তরে তথ্য প্রেরিত হচ্ছে, সেটাই হচ্ছে আমাদের নিম্নগামী যোগাযোগ। এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ আছে তিনি কি করেন? অধস্তনদের নিকট আদেশ, নির্দেশ বা কিছু কর্মসূচি এগুলো তারা প্রেরণ করেন। এবার আসি আমরা ঊর্ধ্বগামী যোগাযোগ। ঊর্ধ্বগামী যোগাযোগটা কি? আসলে এই যে নিম্নগামী যোগাযোগটা হচ্ছে তাতে কি হচ্ছে? উচ্চ স্তর থেকে কিছু তথ্য নিচে আসছে। তাহলে এই যে আসছে, এর পরবর্তীতে এই যে অধস্তন কর্মীরা আছে তারা কিন্তু এই যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রেরিত যে বার্তাটা তারা পাচ্ছে, এর যে ফলাবর্তন হচ্ছে, অর্থাৎ তারাও কিন্তু এটা ফলাবর্তন করছে। মানে আমরা তো প্রথমেই পড়েছি প্রেরক প্রাপকের কাছে যে তথ্য পাঠাবে, সে তথ্য অনুযায়ী প্রাপক আবার প্রেরকের কাছে প্রতি উত্তর পাঠাবে, ঠিক সেরকমই, এবং সেটা হচ্ছে ফলাবর্তন। তাহলে এই যে প্রেরিত বার্তার ফলাবর্তন যাচ্ছে উচ্চ স্তরে, আবার কি যাচ্ছে নিম্ন স্তরে যারা থাকছে তাদের অভাব অভিযোগ এগুলো জানার মতো ইচ্ছে পোষণ করে। তারা উচ্চ স্তর থেকে কিছু পরামর্শ আশা করে, নির্দেশ আশা করে, সিদ্ধান্ত আশা করে। কার কাছে? তারা ঊর্ধ্বতন নির্বাহীর কাছে আশা করে। এবং এই জায়গাটা থেকেই, এই ইচ্ছাটা থেকেই কিন্তু তারা কি করে? উচ্চ স্তরের যারা থাকছেন তাদের সাথে যোগাযোগ করে থাকেন। এটাই হচ্ছে ঊর্ধ্বগামী যোগাযোগ। ক্লিয়ার? এবার আসি সমান্তরাল যোগাযোগ। যে কোনো প্রতিষ্ঠানেই কেবল ঊর্ধ্বতন থেকে যে অধস্তন বা অধস্তন থেকে ঊর্ধ্বতনের মধ্যে যোগাযোগ সম্পাদন হয় তা কিন্তু না।
ঊর্ধ্বতন থেকেও অধস্তন হয়, অধস্তন থেকেও ঊর্ধ্বতনদের সাথে যোগাযোগ হয়, এবং এইটুকুই কিন্তু সীমাবদ্ধ নয়, এর বাইরেও হয়। কি হয় যে অনেক সময় দেখা যায় যে সমপদের লোকজন, সমপদের কর্মকর্তা কর্মচারী, অর্থাৎ সমপদে অধিষ্ঠিত যারা থাকছেন, সমপর্যায়ের যে সকল ব্যক্তি থাকছেন, কর্তৃপক্ষ থাকছেন, তাদের মধ্যেও কিন্তু যোগাযোগ সম্পাদন হয়। তাহলে এই যে সম লেভেলে যে যোগাযোগটা সম্পাদন হয় সেটাই হচ্ছে সমান্তরাল যোগাযোগ। এবার আসি কৌণিক যোগাযোগ। এই যোগাযোগটা কি? এই যোগাযোগ পদ্ধতিটা, অর্থাৎ এই যোগাযোগে যে তথ্যগুলো আছে, এই তথ্যের প্রবাহ খাড়াখাড়ি কিংবা সমান্তরাল কোনোভাবেই হয় না। এটা কি হয়? এটা আঁকা বাঁকা হয়ে থাকে। এটাই হচ্ছে কৌণিক যোগাযোগ। এবার আমরা চতুর্থ পর্যায়ে আসি, এবং এটাই শেষ পর্যায়ে। সেটা হচ্ছে কার্যভিত্তিক যোগাযোগ। কার্যভিত্তিক যোগাযোগটা আমরা 4 রকম দেখব। প্রথমে হচ্ছে সাংগঠনিক যোগাযোগ, রুটিন যোগাযোগ, বিশেষায়িত বিভাগীয় যোগাযোগ, এবং আরেকটা হচ্ছে উন্নয়নমূলক যোগাযোগ। তাহলে আসি আমরা সাংগঠনিক যোগাযোগটা কি। এটা আসলে প্রাতিষ্ঠানিক যে কাঠামো আছে, অর্থাৎ প্রতিষ্ঠানের যে কোনো বিভাগ হয়তো কি দলিলপত্র প্রণয়ন, কেউ উদ্দেশ্য নির্ধারণ, পলিসি প্রণয়ন, নির্দেশ প্রদান, এই যে আবার কোনো জায়গায় উদ্দেশ্য বাস্তবায়ন, এই যে বিভিন্ন সাংগঠনিক প্রয়োজনে যে যোগাযোগগুলো রক্ষা করা হয় সেটাই হচ্ছে সাংগঠনিক যোগাযোগ। অর্থাৎ কি হয়, সংগঠনে বিভিন্ন কার্যাদি সম্পাদন হয়। এই বিভিন্ন কার্যাদির প্রয়োজন অনুযায়ী যে যোগাযোগটা রক্ষা করা হয় সেটাই হচ্ছে কি সাংগঠনিক যোগাযোগ। এবার আসি রুটিন যোগাযোগ। আসলে রুটিন কি? কোনো প্রতিষ্ঠান তার পরিচালনার জন্য যে তথ্যাদি প্রতিদিনের জন্য যে অর্থাৎ রুটিন মাফিক প্রতিনিয়ত যে কাজটা হচ্ছে, প্রতিদিন যে তথ্যের বিনিময় হচ্ছে, সেটাই হচ্ছে কি যে পদ্ধতিতে যে তথ্যাদির আদান প্রদান হচ্ছে, যেমন চিঠি, টেলিফোন, এই সবের মধ্য দিয়ে এই রুটিন যোগাযোগটা সম্পাদন হচ্ছে। তারপর যদি আমরা আসি বিশেষায়িত বিভাগীয় যোগাযোগ। বিশেষায়িত বিভাগীয় যোগাযোগ হচ্ছে তোমার যে প্রতিষ্ঠানের অন্তর্গত যে বিভাগের মধ্যে, অর্থাৎ বিভাগের মধ্যে নিজেদের মধ্যে যে লিখিত যে রিপোর্ট থাকে, স্মারক থাকে বা চিঠিপত্র থাকে, এর মধ্যেই কিন্তু এই যোগাযোগটা সীমাবদ্ধ। তারপর যদি লাস্ট অফ অল আসি উন্নয়নমূলক যোগাযোগ। উন্নয়নের জন্য যে সকল বিষয়ের উপর যোগাযোগ করা হয়, আনুষ্ঠানিকতার ভিত্তিতেও হতে পারে, সেটা অনানুষ্ঠানিকতার ভিত্তিতেও হতে পারে, সেটাই হচ্ছে যে যোগাযোগগুলো সংগঠিত হয় সেগুলোই হচ্ছে উন্নয়নমূলক যোগাযোগ। তো আমরা এই যে এতক্ষণ থেকে যে যোগাযোগ কাঠামোটা পড়লাম, যোগাযোগের প্রকারভেদ পড়লাম, তো এই যে এই যোগাযোগের কাঠামো বা ধরনটা কিন্তু কি অপরিবর্তনশীল বলা যাবে না। কেননা
এই যোগাযোগটা ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র, আন্তর্জাতিক পর্যায়, হ্যাঁ, সব পর্যায়েই কিন্তু তোমার ভাব, তথ্য এবং বিনিময় হচ্ছে, এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিন্তু যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বিবেচিত হচ্ছে। তাহলে এই যে সকলেই যোগাযোগটা রক্ষা করছে স্থান, কাল, পাত্র ভেদে, তাহলে এই যে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান এবং ব্যবহারকারী থাকছে যারা যোগাযোগ রক্ষা করছে, তাদের প্রয়োজন অনুযায়ী কি যোগাযোগটাও কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে। তাহলে এটাই হচ্ছে মোটামুটি যোগাযোগের প্রকারভেদ এবং যোগাযোগ। তাহলে আমরা এতক্ষণ যে ক্লাস করলাম, নিশ্চয়ই এর থেকে আমরা যে প্রশ্ন দুটি আজকে পড়লাম তার সম্পর্কে আমরা পূর্ণাঙ্গ একটি ধারণা পেয়েছি। তো স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, আজকে তোমাদের সাথে আমার এই পর্যন্তই। দেখা হবে আবার আগামী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, নিরাপদে থেকো। আগামী ক্লাসে দেখা হবে এই আশা রেখেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।